যেখানে নদী গল্প বলে, ফসলের মাঠ হাসে আর মানুষের কণ্ঠে ধ্বনিত হয় শত বছরের ইতিহাস। সেই জনপদের নাম ময়মনসিংহ। এখানকার ভাষা জীবন্ত ঐতিহ্যের ধারক। খাবারের স্বাদে লুকিয়ে আছে শাশ্বত স্মৃতি, আর সুরে সুরে জেগে ওঠে বীরত্ব আর প্রেমের অমর কাব্য ময়মনসিংহ গীতিকা। ভাষা, খাবার আর গান, এই তিন রঙে বোনা ময়মনসিংহের সংস্কৃতি আজও বহমান। দর্শক, তারই গল্প জানবো ঈদের বিশেষ আয়োজন বাংলার রূপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সুলতান মাহমুদ কনি। আরে মে আপনি মনে করেন যে বিরাট ভাইরাল লোক, পিচ্ছে হইলে কি হবে বেটা, মনে করে আপনার বয়স 70। আমার একটা মিনিং আছে কি জানো, মানে প্রো ভাত, মানে ভাতের আর উপরেটা যেটা আছে আর কি, এটা বলুন যে নয় যে নয় কালি দি তার গান। স্বপ্নের পৃথিবী আমার হলো ভালো, কার জানি বের লইছিন গানটা, আপনার গান বের লইছিন না এটা? আরে কারা কইলে এটা আপনি দিত, আপনি গাইছিন না? আর বাড়িছো ফুলপুর, ফুলের কোনো বালাই নাই বুঝছুন। কইলা একটা নাম তো আছে ফুলবাড়ি আছে, ওটার মধ্যে তো ফুল নাই। আমার তো মনে লাগে ফেম কইরালছো তুমি। আরে মজার আছে হ্যাঁ, কোন নাম বাড়ি দান্দাল হ্যাঁ হলো দান্দাল দান্দাল এটা গরিবপুর। মানে আবার গরিবপুর ভাই বাইল্লাতে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি অঞ্চলের প্রাণ। ময়মনসিংহের মানুষ তার নিজস্ব ভাষায় কথা বলে থাকেন। এই যেমন এখানে যে গল্প আড্ডা হচ্ছে, এখানেও তাদের নিজেদের মতো করেই তারা গল্পের ছলে কথাগুলি বলছেন। কেউ হয়তোবা আঞ্চলিক ভাষায় কথা বলছেন, আবার কেউ প্রমিত বাংলায় কথা বলছেন। আমরা একটু তাদের সাথে একটু গল্প আড্ডায় যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা দেখলাম যে আপনারা নিজেদের মতো করে কথা বলছেন। একটু জানাবেন যে এই যে আঞ্চলিকতার ভাষা, এই ভাষায় কথা বলে তো নিশ্চয়ই একটি অন্যরকম আনন্দ বহন করে। নিঃসন্দেহে অনেক বেশি আনন্দ বহন করে, এটার ব্যাপক একটা তাৎপর্য বহন করে। স্পেশালি হচ্ছে আমরা সারা বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ অঞ্চলের মানুষ আমরা বলতে পারি যে আমরা ফ্রান্সের প্যারিসও যখন বাংলাদেশকে চেনে না, তখন আমাদের ময়মনসিংহ চিনে ময়মনসিংহ গীতিকার মাধ্যমে, এবং আমাদের আঞ্চলিকতাটা বিশ্বের একেবারে এক কর্নার পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেটা ময়মনসিংহ গীতিকার মাধ্যমে। মনে করুন যে আপনি আইসুন, আমরা আয়া বইলেন গপ্পটার মধ্যে, এটার একটা আলাদা রস আছে। ময়মনসিংহ মানুষের এমন একটু রস বেশি, তো রসে পরিপূর্ণ সবাই ময়মনসিংহ মানুষ। মনে করুন আমি একটা শিল্পী মানুষ, তো বৃহত্তর ময়মনসিংহ মনে করুন যে বেহে আমার চিনে। তা আমি কিন্তু শুদ্ধ ভাষায় রাও করতারি। যখন শুদ্ধ বলার পরে আমার সবাই ঢাকা গেলে বিরাট বড় বড় ব্যক্তিরা থাকে, ভাই আমরা একটু ময়মনসিংহ ভাষায় কথা কইছে, তখন কয় আপনার ময়মনসিংহ একটা আঞ্চলিক গান গান ভাই, আমরা এটা খুব ভালো লাগে। এই যে ঢাকা গেলেও মনে করুন যে এটি কয়, অন্য জেলাত গেলে আমরা এটা ব্যাপকভাবে ডাকে। দেশের বাইরে গেলে আমরা কলকাতাতে গেলে কলকাতার কবি সাহিত্যিকরাও যখন ভ্রমণ করতে ময়মনসিংহে বেশি থাকে, সারা বাংলাদেশের মধ্যে এটা আমরা কইতারি। আমরা আরেকজনের কাছ থেকেও একটু কথা শোনার চেষ্টা করব। আচ্ছা, একটু বলেন তো শুনি যে এমনিতে তো সঙ্গত কারণে বিভিন্ন জায়গায় গেলে শুদ্ধ ভাষায় একটু কথা বলার চেষ্টা করেন, প্রমিত বাংলায়। কখন আসলে নিজেদের ভাষায় কথা বলেন? আমরা মূলত সব সময় মানে চেষ্টা করি একটু শুদ্ধ কথা বলতে, কিন্তু আঞ্চলিকতাটা অটোমেটিকই চলে আসে। আমাদের ময়মনসিংহে যে একটা টান হিরো মাসুন, এটা অটোমেটিক আয়া পড়ে। ঠিক আছে, যত শুদ্ধ বলতে যাই আমাদের আঞ্চলিকতা আমাদেরকে ওই ময়মনসিংহ যে আমরা থাকি, ময়মনসিংহের আমরা মানুষ, এটা অটোমেটিক্যালি চলে আসে যে কোনো ক্ষেত্রেই। দর্শক শুনছিলেন যে যারা আছেন তারা নিজেদের মতো করে আড্ডার ছলে তাদের নিজেদের ভাষায় তারা কথা বলার চেষ্টা করছেন। যদিও প্রমিত বাংলায় অনেকে কথা বলে থাকেন, আবার একত্রে যখন বন্ধু বান্ধব সবাই একত্রে হয় তখন তারা আবার সেই আঞ্চলিকতার ভাষার যেটি আপনি কেমন আসুন, বইসুন, খাইসুন, এই সমস্ত ভাষায় তারা নিজেদের মতো করে তারা প্রকাশ করার চেষ্টা করেন।
যে কোনো স্ট্যান্ডার্ড ভাষার লক্ষণ হলো যে প্রত্যেক ভাষা তার একটা উপভাষা আছে, কারণ উপভাষাগুলি ফিল্টার। এখানে হলো নিচের থেকে এগুলি গড়ে তৈরি করতে উপভাষাগুলোর মধ্যে থেকে বাছাই করে আমরা একটা ভাষা তৈরি করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই উপভাষাগুলি কীভাবে তৈরি হয়। উপভাষাগুলি তৈরি হচ্ছে 30 মাইল অন্তর অন্তর এগুলি তফাৎ হয়ে যায়। আমি যে টাঙ্গালের দিকে যাই সহজেই টোনটা বোঝা যায়, নাও দিয়ে নাডি মাছের তরকারি কি স্বাদ নাকসাল। এই নাকসাল বা নাও দিয়ে নাডি মাছের এই টুন তো আমাদের এই দিকের ময়মনসিংহে পাওয়া যাবে না, ওটা যমুনা পার এবং টাঙ্গাইলের ভাষা। তাহলে দেখা গেলো একটা আইডেন্টিটির পরিচয় দিতেছে। আমি যাবার ওই দিক দিয়ে একটু ক্রস করে জামালপুরের দিকে যাই, একেবারে আমাদের ময়মনসিংহের মুক্তাগাছার একটা অংশ যাওয়ার পরে থেকে শুরু হচ্ছে কুড়িগ্রাম পর্যন্ত রংপুরের একটা অঞ্চল। কী হবে যে রয়ের অ বলবে, অয়ের র বলবে। রামবাবুর রাম বাগানে বড় বড় আম পেকেছে বলবে আমবাবুর রাম বাগানে বড় বড় রাম পেকেছে। এটা হলো রংপুরের লোকেরা। এবং এটা নিয়ে একটা কথিত আছে যে আমাদের ময়মনসিংহের মানুষরা বলতেছিল গফরগাঁয়ের লোকেরা ট্রেনে যেতে যেতে যে ময়মনসিংহের মানুষ তো সউচ্চারণ করতে পারে না। তখন এই ময়মনসিংহের লোকে নাকি বলছিল, গফরগাঁয়ের লোকেরা রাব দিয়ে উঠে বলছিল, এই কোন হালায় কস? আপনি তো বললেন শালারে হালা কইলেন, হগল সময় কই না কিন্তু আবারও তো কইলেন, কজা এটা হঠাৎ বলে ফেলাইছি, এবার সে দন্তাস্য দিয়ে ফেলছে। মানে এই যে কৌতুকটা শালারে হালা বলা, এটা হলো আবার আমাদের এই ময়মনসিংহের। অর্থাৎ এই ময়মনসিংহের তাহলে যে রংপুরে বললো, রংপুরেরও তো ভাষা এরকমই, আজা আজা তোমার মাথায় এত অক্ত কেন? হ্যাঁ, রানী যে রাজারে বলতেছে, রাজা মাথায় হাত দিয়ে বলতেছে আনি আনি আমার মাথায় অক্ত কেউ তো অং, রঙের অং বলতেছে, ও এর র বলতেছে। এটা একটা আমরা একটা বুঝি যে এটা একটা বিশেষ অঞ্চলের ভাষা, এটা দোষের কিছু নেই। আবার বলছি যে এটা কিন্তু উপভাষা, এইভাবেই বলবো, ওই অঞ্চলের মানুষ এইভাবে বলতে বলতে অভ্যস্ত। সুতরাং সে বলছে হ্যাঁ আমার খালা গায়ের বাছুর আড়াইছে না বলে বলতেছে আমার কালা গায়ের বাছুর আড়াইছে। তাকে আমি এত করে খবর দিলাম তো বসে এলো না, আসলে খবর দিতে গেছিলো, খবর বানিয়ে ফেলছে। এতে ভাষার অর্থ করতে চেঞ্জে হাসির উদ্রেক করে। হাসির উদ্রেক করলেও মনে রাখতে হবে এইটাই আমাদের প্রাণ, রিয়েল ল্যাঙ্গুয়েজ। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। তোমার বাঁশির সুরে ঘর ছাড়িলাম আমি, রাখলাম সাধের মালা, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। সকাল দুপুর নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে গো। সকাল দুপুর নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে গো। আমার সকল কাজে করেলা ভুল, অন্তর করেলা কালা, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। এই জনপদের সংস্কৃতি বললেই উঠে আসে লোকসঙ্গীতের কথা। ময়মনসিংহ গীতিকার গল্পগুলো প্রেম, বীরত্ব আর সামাজিক জীবনের প্রতিফলন। দিবানিশি তোমার তরে প্রাণ ভোমরা কান্দা মরে গো। দিবানিশি তোমার তরে প্রাণ ভোমরা কান্দা মরে গো। আমার চোখের তারায় বান্ধা রাখো তুমি, করো গলার মালা,
মহুয়া, মালোয়া, দেওয়ান ভাবনার মতো পালাগান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে শতাব্দী ধরে। সুখ বসন্ত সুখের কালে কোকিল ডাকে গাছের ডালে গো রে, সুখ বসন্ত সুখের কালে কোকিল ডাকে গাছের ডালে গো, আমার পরাণ পাখি কান্দা মরে আমি সাজাই প্রেমের ডালা, আমার হইল জ্বালা ও বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা ও বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা ও বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। এটি হচ্ছে মূলত সোনাই মাধবপালার অংশবিশেষ। আসলে এই ছোট্ট অংশবিশেষের মাধ্যমে আসলে একটি বড় বার্তা দেওয়া কখনোই সম্ভব নয়, কিন্তু এটি সার্বিক যে গীতিনাট্যটি, সেই গীতিনাট্যের মাধ্যমে মূলত শোষিত নারী জাতি এবং গ্রামীণ যে প্রেম গীতি, সেই কাহিনীকেই মূলত ঘিরেই এই গীতিনাট্যটি রচিত। আমরা সমাজে বার্তা পাই যে আমাদের যে বর্তমান সময় আসলে সেটা বিবর্তিত হয়ে আজকের ধারায় চলে এসেছে, কিন্তু অতীতে আমাদের সমাজ ব্যবস্থাটা কীরকম ছিল সেই বিষয়টা আসলে আমরা খুব সহজেই এই গীতিনাট্যগুলোর মাধ্যমে উপলব্ধি করতে পারি। আমি যে ময়মনসিংহ গীতিকা নিয়ে গর্ব করতেছি, ডায়ালগ বলতেছি যে অপিনীতি প্রধান, এই অপিনীতি প্রধান থাকবে না, যাবে অভিশ্রুতির দিকে। গেল শুদ্ধ ভাষায় বলতে বলতে অভিশ্রুতি এসে কী করবে, শেষে আবার ইংরেজি ভাষাতে যাই একটা বাংলার ইংরেজি বানা হবে, সে অধিকাংশ ভাষায় মরে যাবে, মরে যাচ্ছেও। ফিজি দ্বীপপুঞ্জের একটা ভাষায় যে একজন ব্যক্তি বলতো, এক মহিলা মারা গেছে, ও ভাষাটা শেষ। এইরকম মানে ক্রান্তিকালে রয়ে গেছে ভাষার অধিকাংশগুলো। তার মধ্যে বলা হচ্ছে কেন, কারণ হলো ইংরেজি ভাষা, এটাকে মহামস্তান ভাষা বলা হয়। এই মহামস্তান ভাষাটা পৃথিবীর অন্যান্য ভাষাকে গ্রাস করে ফেলছে। আমরা যত সভ্য হইতেছি, যত শিক্ষিত হইতেছি, তখন ইয়েস নো ভেরি গুডের মতো ইংরেজি বলা শুরু করে দিয়েছি। সো হোয়াট বাট এই জাতীয় কিছু কথা, মানে বাংলা বলার গেলেও আমরা ইংরেজি দিয়ে এর বলতে চাই। এই বলতে বলতে আমাদের এই ইয়ের জন্যই আমাদের ভাষাটাকে খেয়ে ফেলছে এই মহামস্তান ভাষা। আবার যদি বলি বাংলা ভাষা, সেও কিন্তু কম মস্তান না, সে কিন্তু গ্রাস করতেছে আমাদের যে উপজাতিদের ভাষাগুলো যেটি ছিল, ওদের যে নিজস্ব ভাষা ছিল, নিজস্ব রীতি ছিল, ওদের ভাষা ওরাও কিন্তু এখন বাংলা বলা শুরু করেছে। বাংলা না বললে ওরা আমরাও হাসি। শয়নে স্বপ্নে যে ভাষা কাজ করে না, সে ভাষায় সে সাহিত্য তৈরি করতে পারে না। তাহলে আমার বড় ক্ষতিটা তো ওইখানে, আমি যে কিছু নির্মাণ না করি, শুধুমাত্র যোগাযোগের ভাষা তো ভাষা না, যোগাযোগের বাইরেও তো ভাষা রয়েছে। বর্তমান সরকার যেটা বলতেছে যে একটা তৃতীয় ভাষা, আমি মনে করি তৃতীয় ভাষা কি, বাংলা আর ইংরেজি দ্বিতীয় ভাষা, এর বারবার তৃতীয় ভাষা কি দরকার? তৃতীয় ভাষা না, একটা উপভাষা, এটা আমাকে তৃতীয় ভাষা হওয়া উচিত, এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত। উপভাষা হলো ফার্স্ট, সেকেন্ড হলো আমার বাংলা, থার্ড হবে আমাদের ইংরেজি, তাহলে এটা তৃতীয় ভাষার গুরুত্ব। এই তিনটি নিয়েই আমার উপভাষার অস্তিত্বকে রক্ষা করতে হবে। একটি অঞ্চলের সংস্কৃতির বড় একটি অংশ জুড়ে থাকে খাবার। ময়মনসিংহের রান্নায় স্পষ্টভাবে ফুটে ওঠে গ্রামীণ জীবনের সরলতা আর প্রকৃতির প্রাচুর্য। এখানে রান্না হয় অনেক ধরনের খাবার, এই যেমন কুমড়ার পাতা আর চেপা দিয়ে তৈরি হয় চেপাপুলি, আছে কচুরলতি, লালচিনি দিয়ে তৈরি হয় ক্ষীর। কিভাবে রান্না হয় এই খাবার সেটি দেখাবো আপনাদের। ময়মনসিংহের ঐতিহ্যবাহী খাবার বলতে তো প্রথমে আমাদের মাথায় আসে চেপা।
মানে চেপা শুটকি দিয়ে যে রান্নাগুলো হয়, বিশেষ করে চেপার পুলি, চেপা দিয়ে কচুর লতি, তারপরে আরেকটা আছে আমাদের এলাকায় খুব হয় কাঠকচুর বড়া বলে যেটাকে, ওটা একটা বিশেষ পদ্ধতিতে কাটা হয় রিংয়ের মতো, এটাও আমাদের খুব ঐতিহ্যবাহী। এছাড়াও আছে ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী যে লালচিনি, সে লালচিনি দিয়ে ক্ষীর রান্না করা হয়, সেই ক্ষীরের সাথে আবার কেউ নাড়ু করে লালচিনি দিয়ে, পোয়া পিঠা, এগুলো আমাদের ঐতিহ্য। এছাড়াও আছে অনেক চেপা দিয়ে আবার একটা পিঠা বানানো হয়। তো এটা আমাদের মা চাচিদের কাছ থেকে আমরা শিখেছি, আমার দাদির কাছ থেকে শিখেছি, এবং এখন প্রজন্ম থেকে প্রজন্ম এটা সবাই করে এবং সবারই পছন্দ। চেপা পুলি তৈরি করা হয় প্রথমে কড়াইয়ে সামান্য তেল দিয়ে, সেটাতে রসুন, পেঁয়াজ কুচি, হলুদ বাটা, মরিচ বাটা। তো এখানে কি চেপার পুলিতে বিশেষ করে মরিচের আধিক্যটা একটু বেশি থাকে, সবাই চেপা পুলি বলতে একটু ঝাল ঝাল পছন্দ করে। তো সেক্ষেত্রে আমি ওই বাটা যে মরিচ বাটা সেটাও দিয়েছি, আবার কাঁচামরিচও দিই, কাঁচামরিচের ফ্লেভারটা খুব দারুণ আসে। আবার একটু চেয়েছি যে একটু ঝালই থাকুক, চেপা শুটকি একটু ঝাল না হলে ভালো লাগে না। তো এটা সব কিছু একসাথে করে চেপা দিয়ে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে যখন শুকনো হবে, যাতে তেল গলে না পড়ে, ওরকম হলে নামিয়ে নিয়েছি। তারপর কুমড়ো পাতাটা একটু লবণ দিয়ে নরম করে নিয়েছি, সে কুমড়ো পাতার মধ্যে ভালো করে মুড়িয়ে আবার তেলে ভেজে নিয়েছি। এটাই হচ্ছে আমার চেপা পুলির আজকের প্রস্তুত প্রণালীটা ছিল। এক থাল গরম ভাতের সাথে একটা চেপার পুলি, দুর্দান্ত কম্বিনেশন। এটা আমাদের ময়মনসিংহের মানুষের কাছে অমৃত সম। যত মাছ মাংস, যত ভালো ফেভারিট খাবারই থাকুক না কেন, গরম ভাতের সাথে চেপা পুলির যে একটা আবদার, এটা কখনোই আর পূরণ হবে না, এটা অসাধারণ। আমার বাবা চাকরি করতেন, তো উনি যখন ছুটিতে আসতেন খুব আবদার করতেন আমার দাদির কাছে, মানে তার মায়ের কাছে, যে চেপা শুটকির রান্না এটা খাওয়ার জন্য। কিন্তু এখন দেখা গেছে আমাদের বাচ্চা কাচ্চা যারা, তারা এই ধরনের খাবারটা পছন্দ করে না, তারা ওই আমাদের দেশীয় সংস্কৃতির বাইরে চলে যাচ্ছে ওরা। এবং আমরাও আমাদের বাচ্চাদেরকে ওটা আদর করে হোক বা শখ করেই হোক, ওই ধরনের খাবারটাই আমরা ওদেরকে রান্না করে দিতে পছন্দ করি। তো এই সব মিলিয়ে দেখা যাচ্ছে কি এই ঐতিহ্যবাহী রান্নাগুলো হারিয়ে যাচ্ছে। তো এটা আমাদেরই আসলে উচিত টিকিয়ে রাখা। দাঁড়া, আমি একটু চিনিটা দিয়ে নিই। আর আরেকটু বলে নিই, এই যে চিনি, এটা দেখতে অনেকটা কি হরলিক্সের মতো। এটাই আমাদের লাল চিনি, যেটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমি চিনিটা এখন দিব ক্ষীরে। তো দুধ যখন একটু ফুটে ওঠে তখন দিতে হয় চিনি। এখানকার মানুষ, তাদের জীবনধারা, গান আর খাবার সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য সাংস্কৃতিক ভাণ্ডার, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের গল্প সমানভাবে জীবন্ত। সেই বাইঙ্গন তুলতে কোনা চুরিল কান্দন গো, চুরিল কান্দন, চুরিল কান্দন।